আজকের অ্যাওয়ার্ডটা আমি পেয়েছি অ্যাজ এ রিসার্চার, রাইটার অ্যান্ড ডকুমেন্টারি ফিল্ম মেকার। সবসময় আমি অ্যাওয়ার্ড নেওয়ার সময় খুব এক্সাইটেড থাকি বা ভালো লাগে। আমি যখন ইন্টারভিউ দিই বা যখনই কিছু বলি, ভালো লাগার কিছু কথা বা সুখস্মৃতি আমি উচ্চারণ করি। এবং আমি ডেডিকেশনটাও করি আমার প্যারেন্টসকে। আমার অ্যাওয়ার্ড যতগুলো আমি পাই আমি আমার প্যারেন্টসকে ডেডিকেট করি। তো কিন্তু আজকের ক্ষেত্রটা একটু ভিন্ন। সাম্প্রতিক সময়ে যে ইনসিডেন্টটা হয়েছে, আজকে যখন আমি অ্যাওয়ার্ডটা যখন রিসিভ করতে যাই, আহ, আজকে আসলে মানে অ্যাওয়ার্ডটা রিসিভ করতে হবে এই জন্য রিসিভ করতে গিয়েছি। রিসিভ করার সময় আমার আসলে মন ভারাক্রান্ত হয়ে গিয়েছিল। আমি আমার মনের থেকে এখনও সেই দাগ, সেই কষ্টদায়ক সেই বেদনার স্মৃতি আমার চোখ এবং আমার মন থেকে এখনও ক্লিয়ার হয়নি। আমার নিজেরও বাচ্চা আছে, ছোট ছোট দুইটা। আমি আমার বাচ্চাদেরকে যখন শীতের দিনে যখন গোসল করতে দিই, তখন টেম্পারেচারটা মেপে দিই কীরকম, মানে বেশি গরম হয়ে গেল কিনা গরম পানি দিলে, বা কোনো গরম খাবার দিতে গেলে দুধ বেশি গরম হয়ে গেল কিনা, বা খাবার কতটুকু গরম আছে, সে জিহ্বায় কতটুকু নিতে পারবে। আর সেই জায়গায় দেখেন ছোটো ছোটো কতগুলো বাচ্চা, কোমলমতি বাচ্চা ঝলসে গেল চোখের সামনে। আর বাকিরাও যারা হসপিটালে আছে তারাও কাতরাচ্ছে। তো আমি দোয়া করি যারা হসপিটাল আছে তারা যেন সুস্থ হয়ে তাড়াতাড়ি মা বাবার বুকে ফেরত যেতে পারে। আর যারা চলে গেছে তারা যেন নির্দ্বিধায় যেন বিনা হিসাবে যেন বেঁচে যেতে পারে। তো আজকের অ্যাওয়ার্ডটি আমি সম্পূর্ণভাবে ডেডিকেটেড করলাম আমি সেই সমস্ত বাচ্চাদেরকে যারা জীবন দিয়ে গেছে এবং যারা হসপিটালে আছে। আগে থেকে যদি সতর্ক হতো তাহলে তো এই ধরনের ইনসিডেন্টই তো ঘটতো না, তাই না? তো এখন থেকে আসলে আমি বলবো যে এই সেক্টরে তাদেরকে এতটুকু সতর্ক থাকার জন্য যে জনবসতিপূর্ণ এলাকার উপরে যেন এই ফ্লাইং কোর্সগুলো যেন পরিচালিত না হয়, সেগুলো যেন কোনো খালি জায়গা অথবা দূরে কোথাও সেগুলোকে করলে আমার মনে হয় যে আরবানের সাথে রুরালে করলে মনে হয় আমার মনে হয় এটা বেশি বেটার হয় এবং জানমালের ক্ষতি কম হবে। আর আমরা তো আসলে পিছন থেকে কখনো কোনো সময় শিক্ষা গ্রহণ করি না। দেখা গেল যে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকে। তো এবার দেখি আমরা পিছন থেকে কোনো কিছু নতুন কোনো কিছু শিখতে পারি কি না। না, এটা আমি সরকারকে সাধুবাদ জানাই, সরকারকে ধন্যবাদ জানাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সেই পরিমাণ সময় তারা পাবেন কিনা। আর গেলেও পোড়া রোগীদের কিন্তু অনেক ধরনের কমপ্লিকেশন থাকে। তো আমি দোয়া করি যে তারা সুস্থ হয়ে যাক। আর সরকারকে আমি সাধুবাদ জানাই এই ধরনের একটা ভালো ডিসিশন, মানবিক ডিসিশন নেওয়ার জন্য। আমি সরকারের কাছে মানবিক না, আমি মানবিক সহ জোর দাবিও জানাচ্ছি। বাচ্চাদের যদি প্রয়োজন পড়ে ডেফিনেটলি এদের মানে যতজনকে দরকার ততজনকেই যেন বাইরে নিয়ে গিয়ে যেন এটার সঠিক একটা মানে ভালো করে তোলে। যেসব জীবন চলে গেছে সেগুলো তার ফেরত আসবে না, কিন্তু অন্তত যারা বেঁচে আছে সেখান থেকে আর যেন না যায় জীবন। অনেক কিছু নিয়ে আসলে সামনে পরিকল্পনা আছে, কিছু নাটক বানানোর জন্য এবং চিত্র তো অলরেডি বানিয়েছি, শর্ট ফিল্মও কিছু বানাতে যাচ্ছি। এই বিষয়টা নিয়ে না আমি না কোনো মুভি বলেন, কোনো তথ্যচিত্র বলেন, কোনো কিছু বানাতে পারবো না। আমি এতটাই আবেগপ্রবণ হয়ে গেছি এই ইস্যুটাতে। আমার ক্যামেরাতে আমার হাত যাবে না, আমার লেখায় আমার কলম আঁটবে না। আমি এতটাই ব্যথিত হয়েছি যে আমার পক্ষে আসলে এই স্মৃতিতে আবার ফেরত যাওয়া, আবার শুটিং করতে গেলে তো সেই ঘটনার মধ্যে ঢুকে যেতে হয়, সব কিছুর মধ্যে দৃশ্যের মধ্যে মানে ঢুকে গিয়ে তারপরে তো আমাকে তো এটা ডিরেকশনটা দিতে হবে। আমি ওই স্মৃতিটা আমি আর মাথায় টানতে চাই না। শহরেও এলাকায় এই ধরনের প্রশিক্ষণগুলোকে না দিয়ে এটা যেন উপকূলীয় অঞ্চলে যেন বা যেখানে ঘনবসতিপূর্ণ এরিয়া না সেখানে যেন এটাকে যেন মানে প্রতিষ্ঠা করা হয়, বা ওই সমস্ত জায়গায় যেন এই সমস্ত কোর্সগুলো যেন কন্টিনিউ করে। তাহলে মানে অন্তত জানমালের ক্ষতি কম হলেও হতে পারে। আমি এখনও কিন্তু স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছি, বাট মানে পূর্ণদৈর্ঘ্য কিন্তু মানে এখনও নির্মাণ যায়নি। তো ইনশাল্লাহ হয়তো সামনে যাবো। আর নাটকের কয়েকটা নাটকের প্রিপারেশন অলরেডি রয়েছে, পাইপলাইনে রয়েছে। নাটকের কাজ হয়তো খুব তাড়াতাড়ি হাতে ধরবো ইনশাল্লাহ। হয়তো 2-1 মাসের মধ্যে আমি হয়তো পুরোদমে হয়তো না বড় পর্দায় আসলে বেশ কিছু কাজও আছে। কারণ আপনারা জানেন আমার মেইন পেশা কিন্তু আমি একজন ব্যাংকার। তো এই সময় কিন্তু ব্যাংকিংয়ে আমি কিন্তু খুব একটা বড় একটা রাশ টাইম মানে খুব চাপের টাইম পার করে যাচ্ছি। তো এই কারণে আমি এখন ব্যাংকে আসলে মানে ব্যাংকের ইয়েটাকে আমি বেশি জোর দিতে চাচ্ছি।
তারপরে ইনশাল্লাহ নিয়ার ফিউচার আমি ইনশাল্লাহ মুভিতে যাব, এখানে একটু ফ্রি হয়ে গেলে। মেগাস্টারকে নিয়ে ডেফিনেটলি ইজ দ্য নাম্বার ওয়ান মেগাস্টার। যদি সময় সুযোগ হয়, উনি যদি আবার প্রস্তাবে যদি রাজি হয়, ওয়াই নট, কারণ এটা তো একটা ড্রিম প্রজেক্ট। আমি তো মেগাস্টারের সবগুলোই দেখি, মানে ওইভাবে তো আমি ওরকম ঢালাওভাবে তো দেখা হয় না। তবে আমি একটা কথা বলতে পারি যে শাকিব খানই শাকিব খান যদি দ্বিতীয় শাকিব, অনেকে বলে যে সবাই কেন শাকিব খানের পিছনে ইনভেস্ট করছে, আর কি কোনো নায়ক নাই। আমি বলবো যে শাকিব খানের মতো এত বড় সেলিব্রিটি, এত বড় স্টার, এখনও পর্যন্ত উনি কোনো শিডিউল ফাঁসান না। এখনও পর্যন্ত তার ডেডিকেশন আগের মতোই থাকে। লাস্ট যে ফিল্মটা করলেন, সে ফিল্মে তাণ্ডবেও কিন্তু তিনি কিন্তু জ্বর নিয়ে কিন্তু সেট এসছেন। অন্য কোনো স্টাররা কিন্তু জ্বর তো দূরের থাক, নর্মালি একটু হালকা মাথা ব্যথা হলেও কিন্তু 2 দিনের জন্য পোস্টপোন করে ফেলতো। শাকিব খান কিন্তু অন্যদের চাইতে কিন্তু ডিফারেন্ট। তো শাকিব খানকে হ্যাটস অফ। তো মানে শাকিব খানের মতো হতে গেলে শাকিব খানের মতোই হতে হবে। এক্সাম্পল শুধু একটাই, আর কিছু না।